আমি রেজা সেলিম কাজ করি আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি এই ইস্যুতে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাজ হচ্ছে খুলনা এবং বাগেরহাট এলাকায়। বাগেরহাটের গ্রামাঞ্চলে রামপাল উপজেলার শ্রীফলতলা বলে একটা গ্রাম আছে। আপনারা তো অনেকেই রামপালের সম্পর্কে জানেন যে এটি নোনা পানি অধ্যুষিত এলাকা এবং চিংড়ি মাছের জন্য চাষের জন্য খুব বিখ্যাত। রামপাল এবং মোংলা বাগেরহাট জেলার একদম দক্ষিণ প্রান্তে সুন্দরবনের গা ঘেঁষে এই উপজেলা। সেখানকার একটি গ্রামে আমরা কাজ শুরু করি। এটি অনেক আগের কথা, 1997 এবং 98 সালে। আমার একটি গবেষণা কাজে আমি প্রথম ওখানে যাই। আমার কাজের বিষয়বস্তু ছিল, আমি দেখতে চেয়েছিলাম যে গ্রামের মানুষকে যদি আমরা এখনকার নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে সে কিভাবে সেই কাজগুলো ব্যবহার করে এবং এতে করে তার জীবনযাত্রার মান সে উন্নত করতে পারে কিনা, এবং এই প্রযুক্তির ব্যবহার করে সে নিজের গ্রামে থেকে সে কাজ করতে পারে কিনা। আমাদের সেই সময়ে একটি চিন্তা মাথার মধ্যে ছিল, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকায় বিশেষ করে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি তখন তৈরি হচ্ছিল এবং গ্রামাঞ্চল থেকে অনেক অল্প শিক্ষিত দরিদ্র পরিবারের মেয়েরা এই নিজেদের কাজের সন্ধানে এসে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ জোগাড় করত। তা আমাদের একটা আর্গুমেন্ট ছিল যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ঢাকায় হতে হবে কেন? এগুলো কি ঢাকার বাইরে হতে পারে না, বা ঢাকার বাইরে বা অন্য কোথাও হতে পারে না? এবং এই মানুষগুলোকে, এই দরিদ্র মানুষগুলোকে শহরে এনে তাদেরকে এইভাবে একটি অনিশ্চিত জীবনের পথে ফেলে দেওয়া, তাদেরকে থাকার ব্যবস্থা করা, তাদের ঘুমানোর ব্যবস্থা করা এবং একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, এই জায়গাগুলো ঢাকায় এসে এই স্বল্প শিক্ষিত পরিবারের মেয়েরা কিভাবে পাবে এবং সেটা গ্রামে রেখে সম্ভব কিনা, এরকম একটি আমরা যেটাকে গবেষণার ভাষায় বলে হাইপোথিসিস, যে গ্রামে বসেও এই কাজটা করা সম্ভব। তখন যুক্তি যেটা আমাদেরকে দেওয়া হলো সেটা হচ্ছে যে আমাদেরকে বন্দরের সুবিধা ভোগ করতে হবে। তো বন্দরের সুবিধা ভোগ করতে হলে আমাদের কী অসুবিধা? আমাদের যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে এবং আমরা যদি বন্দরের সাথে নিয়মিত ঢাকায় তো কোনো বন্দর নেই এবং বেশিরভাগ গার্মেন্টসের জিনিসপত্র তো জাহাজে করে যায়, তো তাহলে এবং যদি সড়কপথ যদি ভালো থাকে তাহলে এটা সম্ভব কিনা। দুই হচ্ছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সম্ভব কিনা এবং মেয়েদেরকে নিরাপদ রাখার সুযোগ তৈরি করা সম্ভব কিনা, এবং ঢাকায় এই যে নাগরিক জীবনের যে দুর্বিষহ পরিবেশ, এই পরিবেশ থেকে গ্রামের সরল মেয়েদেরকে মুক্ত রাখা যায় কিনা। দ্বিতীয় যে যুক্তি আমাদেরকে দেওয়া হলো সেটা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করতে হয়, এই প্রযুক্তি খুব হাইটেক এবং সেটা ঢাকায় রেখেই ব্যবহার করতে হবে। তা আমাদের কাছে এটা খুব বেশি যুক্তিসঙ্গত মনে হয়নি, কারণ গ্রাম থেকে একটা মেয়ে যদি ঢাকায় এসে সেই প্রযুক্তি ব্যবহার করতে পারে, তাহলে শুধু সেই প্রযুক্তি সেট আপটা যদি আমি গ্রামে নিয়ে যাই, তাহলে সে এটা ব্যবহার করতে পারবে না কেন। এরকম একটি যুক্তি এবং পাল্টা যুক্তির মধ্যে আমরা একটি গবেষণা কাজে হাত দিতে চাইলাম, যে গ্রামের মেয়েদেরকে আমরা খুবই আধুনিক এবং উন্নত মানের সেলাই মেশিন দিয়ে আমরা দেখি গ্রামে বসে ওরা কাজ করতে পারি কিনা, এবং এতে করে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় কিনা, তার কর্মদক্ষতা বৃদ্ধি পায় কিনা এবং প্রত্যাশা অনুযায়ী সে কাজ করতে পারে কিনা। এই কাজে আমাদেরকে সহযোগিতা করলো জাপান থেকে আমরা সেই আমলের জন্য খুবই সর্বশেষ প্রযুক্তির সম্ভাবনাময় আমরা কিছু সেলাই মেশিন আমরা পেলাম। আমরা 100 সেলাই মেশিন এনে 100টি মেয়েকে এই রামপাল এলাকায় দিলাম এবং আমরা দেখতে চাইলাম যে মেয়েরা এই মেশিনগুলো ব্যবহার করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতে পারে কিনা। সেই অনুযায়ী এই মেশিনগুলো ব্যবহার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার হলো এবং আমরা একজন প্রশিক্ষক, জাপানেরই একজন প্রশিক্ষক আমরা পেলাম, যে আমাদের মেয়েদেরকে গ্রামে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলো এবং বিদেশে রপ্তানিযোগ্য বস্ত্রাদি এরা স্থানীয়ভাবে তৈরি করতে পারে কিনা, এই বিষয়ের উপরে আমাদের সে জাপানি প্রশিক্ষক কর্মী, তার নাম ছিল ইয়োকা ইয়ামাগুচি, আমরা এখনও তাকে স্মরণ করি। উনি রামপালের সেই গ্রামাঞ্চলে, সেই শ্রীফলতলা গ্রামে একটি টিনের বাড়িতে থেকে 2 বছর সে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কেন্দ্রগুলোকে সফল করার চেষ্টা করল এবং আমরা দেখলাম যে গ্রামের মেয়েরা যত কঠিন মেশিনই হোক না কেন সেটা ওরা চালাতে পারে এবং সেটা প্রমাণ ঢাকায় এই বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। এবং স্থানীয় পর্যায়ে ব্যবহার করে
এরা নিজেদের আয়ের পথ ব্যবহার তৈরি করতে পারে এবং এই জিনিসগুলো বিক্রয়যোগ্য। এখন যেহেতু ওখানে কোনো গার্মেন্টসের বায়ার নাই এবং যারা উৎসাহিত নয় এবং যেহেতু এটা খুব সম্মিলিতভাবে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, ফলে আমাদের এই মেয়েদের সেলাই কেন্দ্রগুলোর তৈরি করা প্রোডাক্টগুলো স্থানীয়ভাবে বিক্রয়ের একটা উদ্যোগ নেওয়া হলো এবং আমরা দেখলাম যে এগুলোর বিক্রয় মূল্যও ভালো এবং তারা সবাই বেশ ভালোভাবে এটাতে ব্যবহার করতে পারছে। অর্থাৎ এইটা থেকে একটা জিনিসের আমরা প্রমাণ পেলাম যে প্রযুক্তির নতুন নতুন যত রকমেরই ধারণা আসুক, সেই ধারণা ব্যবহার করে গ্রামে মেয়েরা এটা ব্যবহার করতে পারে বা গ্রামের পশ্চাৎপদ মেয়ে বা ছেলে সবাই এটা ব্যবহার করতে পারে এবং তাতে করে তাদের জীবনযাত্রার উন্নয়নে তারা এই আয়টাকে ব্যবহার করতে পারে এবং আয়ের পথ তারা খুঁজে পেতে পারে। এখন তাদেরকে দরকার হলো তাদেরকে আমাদের সুযোগ তৈরি করে দেওয়া, আমরা যেটাকে অ্যাক্সেস বলি, আরেকটা হচ্ছে তাদেরকে প্রযুক্তির জ্ঞান দেওয়া এবং এই জ্ঞানটা কে দেবে। আমাদের এই সেলাই কেন্দ্রগুলোর এই অভিজ্ঞতায়, এই গবেষণার অভিজ্ঞতায় আরেকটা জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা। যে মেয়েটি বাড়িতে বসে থাকতো এবং ক্লাস, বিশেষ করে আপনারা জানেন যে গ্রামাঞ্চলে 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরে মেয়েরা বড় হয়ে যায়, তাদেরকে তখন বাবা মা বা পরিবার বা সমাজ নিরুৎসাহিত করে স্কুলে যেতে। যদিও আমি এখন যে সময়টার কথা বলছি সেটা 10 থেকে 15 বছর আগের কথা, এবং তখন সরকার বা বেসরকারি উদ্যোগে লেখাপড়া ও শিক্ষার মান বাড়াতে, লেখাপড়ার প্রসার ঘটাতে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছিল। তো তবুও আমরা দেখতে পাচ্ছি এই মেয়েগুলো স্কুলে যাচ্ছে না, বাড়িতে বসে আছে এবং তারা বিয়ের জন্য অপেক্ষা করছে। এবং এতে নানান রকমের পারিবারিক, ব্যক্তিগত এবং মানসিক সমস্যা তৈরি হচ্ছে এবং এদের অলস বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। এই মেয়েগুলো যখন সেলাই মেশিন ব্যবহার করতে শুরু করলো, এবং এই সেলাই মেশিনটা প্রচলিত সেলাই মেশিনের মতো নয়, এটি আধুনিক এবং এটি অত্যাধুনিক এবং এই মেশিন সে ব্যবহার করতে পারে, তখন এই মেয়েটির কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল। এখন আমরা যদি সবসময় মনে করি যে একটি মেয়ে এবং একটি পুরুষের সমান অধিকার, এবং সমান অধিকারের বিষয়টি বা জেন্ডার ইস্যুটি সবসময় যে আমাদেরকে শুধুমাত্র সচেতনতা এবং শুধুমাত্র আমার অধিকার আদায়ের প্রসঙ্গে বিষয়টি, তা না, বিষয়টি কিন্তু জীবনযাত্রার মানের সাথেও সম্পর্কিত এবং আমার দক্ষতা বৃদ্ধির সাথেও সম্পর্কিত। এবং আমরা সেটাকে বললাম যে নলেজটা যদি আমি ট্রান্সফার করি, গতকাল আমি যেটা জানতাম না আজকে সেটা জানি, এবং আজকে জেনে আমি যদি সেই নলেজটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সেটা অনেক বেশি কার্যকরী হয়। এবং এই কার্যকরী ফলাফলের ভিত্তিতে আমরা যখন আমাদের পরিকল্পনাটিকে একটু ভালোভাবে আগাচ্ছিলাম এবং আমরা করব, এই সময় 2001-এর নির্বাচন হয় এবং আপনারা অনেকেই অবগত আছেন যে নির্বাচন উত্তর রামপাল বাগেরহাট এলাকায় একটা ব্যাপক সহিংসতা হয় এবং সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় এবং এর ফলে ওইখানে আমাদের এই সেলাই কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ওই অঞ্চলে যেহেতু সংখ্যালঘুদের বসবাস বেশি, ফলে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হই, আমাদের সেলাই কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা নেমে আসে এবং কর্মীরা যথেষ্ট বিচলিত বোধ করে, নিরাপত্তাহীনতা বোধ করে। আমরা আমাদের গ্রাম প্রকল্প থেকে তখন চিন্তা করলাম যে এই ঘটনাটির পেছনের কারণ কি এবং এই ঘটনাটি ঘটিয়েছে কারা এবং কারা এই ঘটনার পেছনে যুক্ত। এই ধরনের নির্বাচন উত্তর আমাদের রাজনৈতিক সহিংসতার পেছনে রাজনৈতিক শক্তিই কাজ করে বা সামাজিক অপশক্তি কাজ করে, কিন্তু ব্যবহৃত হয় তরুণ সমাজ। এখন এই তরুণ সমাজ, আমরা রামপালের একটি প্রাথমিক এবং খুব তড়িৎ গবেষণা করে দেখলাম যে এই তরুণদের বয়স 18 থেকে 22, যেটা অত্যন্ত দুঃখজনক, এবং এরা ওখানে ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদেরকে সামাজিকভাবে পরামর্শ দেওয়া হলো, আমরা নিজেরাও চিন্তা করলাম এই ঘটনার পরিপ্রেক্ষিত বিবেচনা করি যে এই তরুণদের সম্পৃক্ত করে কি করে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি, এবং সেই চিন্তা থেকে আমরা এই কম্পিউটার প্রযুক্তির কথা চিন্তা করি যে আমরা এই প্রযুক্তি যদি ওখানে নিয়ে যাই এবং এই তরুণদের যদি আমরা প্রশিক্ষিত করি, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো যে আদৌ এই প্রযুক্তি ব্যবহার করে ওরা ওদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে কিনা, এরা সামাজিক অপশক্তি হিসেবে ব্যবহৃত না হয়ে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হতে পারে কিনা তাদের এই প্রযুক্তি জ্ঞান নিয়ে। এবং আরও একটি জিনিস আমাদের মাথায় তখন বিবেচনায় কাজ করলো, সেটা হচ্ছে সারা দুনিয়া জুড়ে
আপনারা অনেকেই অবগত আছেন যে সারা দুনিয়া জুড়ে তখন একটি আলোচনা চলছিল এই ডিজিটাল ডিভাইড, বা যেটাকে আমরা বলি যে এই যে ডিজিটাল প্রযুক্তির কারণে যে ব্যবধান তৈরি হচ্ছে ধনী এবং দরিদ্র দেশগুলোর মধ্যে, এইটা কি করে রিডিউস করা যায়, এটা কি করে কমিয়ে আনা যায়। এবং এই ডিজিটাল ডিভাইডে রিডিউস করার জন্য আন্তর্জাতিকভাবে যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগের কিছু কিছু তথ্য তখন আমরা পাচ্ছিলাম। এবং সেখানে দেখলাম যে আমাদের চিন্তার সাথে মিলে গেল যে আমাদেরকে এই প্রযুক্তির প্রবেশাধিকার খুব সহজ এবং সুগম করা দরকার। সেই চিন্তা থেকে আমরা 2002 সালে শ্রীফুলতলা গ্রামে প্রথম কম্পিউটার কেন্দ্র স্থাপন করি। এবং এই কম্পিউটার কেনার জন্য তখন আমাদের কোনো টাকা জোগাড় করা সহজ ছিল না। এবং আপনারা জানেন যে তথ্য, বিশেষ করে আমাদের মতন বৈদেশিক সহযোগিতা প্রাপ্ত সংগঠনগুলো প্রকল্প তৈরি করতে হয়, দাতা সংস্থার সাথে যোগাযোগ করতে হয়, এবং দাতা সংস্থা তার কিছু নির্ধারিত বৈশিষ্ট্য অনুযায়ী সে কিন্তু এনজিওদেরকে অনুদান দিয়ে থাকে। আমাদের বেলায় যেটা হলো, আমরা এমন একটি বিষয় নিয়ে কাজ করতে চাইলাম যে আমাদেরকে সহজে কেউ টাকা দিতে চাইল না। কম্পিউটার কেনার জন্য তখন একটি কম্পিউটারের দাম ন্যূনতম 50,000 টাকা, এবং আমরা তখন ব্যক্তিগত সহযোগিতায় আমরা কম্পিউটার সংগ্রহ করলাম। এবং সংগ্রহ করে আমরা প্রথমে প্রমাণ করতে চাইলাম যে দেখি আগে যে কম্পিউটার কেন্দ্র যদি হয় এবং ছেলেমেয়েরা যদি ব্যবহার করে তাহলে তাতে কোনো উপকার হয় কিনা। আমরা বন্ধুবান্ধবের কাছ থেকে প্রথম কম্পিউটার সংগ্রহ করলাম। সংগ্রহ করে শ্রীফুলতলায় আমরা প্রশিক্ষণ কার্যক্রম যখন দিতে গেলাম, আমরা অনেকগুলো বিষয় বিবেচনা করলাম। একটা হচ্ছে তথ্য প্রযুক্তি গ্রামে একেবারেই নতুন, এবং যখনই আমরা কোনো দাতা সংস্থা বা সহায়ক সংস্থার সাথে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করি, আমাদেরকে প্রথমেই যেটি বলা হয় যে গ্রামের এরকম দুর্গম গ্রামে অল্প লেখাপড়া জানা, ইংরেজি না জানা ছেলেমেয়েরা কী করে কম্পিউটার ব্যবহার করবে। আপনারা আমাদেরকে বলা হলো যে আমরা একটা উদ্ভট পরিকল্পনা নিয়েছি। তা আমরা ভাবলাম যে ঠিক আছে, উদ্ভট কাজটাই করি, আমরা দেখতে চাই যে আমরা সফল হই নাকি আমরা ব্যর্থ হই, এটা তো দেখতে কোনো অসুবিধা নেই। এখন আমাদের এই দ্বিতীয় যে সমস্যাটা আমরা বোধ করলাম সেটা হচ্ছে যে প্রশিক্ষণ দেবে, প্রশিক্ষণের কারিকুলামটা কেমন হবে, প্রশিক্ষণ পদ্ধতি কেমন হবে, বা এই প্রশিক্ষণ পদ্ধতির কারিকুলামের সহায়তা আমরা কোথায় পাবো, কে আমাদেরকে ব্যাপারে সহায়তা করবে। তো বলা ভালো যে আমরা তখন যেসব বেসরকারি সংস্থা আমাদের দেশে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র করেছিল এবং এদের বেশিরভাগই চিরেই বিলুপ্ত হয়ে গেছে, তারা বেশিরভাগ ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র স্থাপন করে, এবং এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত আমরা বলবো যে ব্যবসা সফল প্রতিষ্ঠান এই অর্থে যে তারা এক অর্থে আমাদের দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত এবং প্রতারণা করে অনেক টাকা তারা নিজেরা নিয়ে এই দেশ থেকে চলে গেছে। ওই সংস্থাগুলোর এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তারা কি ওখানে পড়াতো, আমরা দেখলাম যে তারা ওই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিছু স্বপ্ন দেখাতো, সফটওয়্যার তৈরি করা এবং ডাটা এন্ট্রি করা, কিন্তু বেসিক নলেজের কোনো প্রশিক্ষণ কার্যক্রম তখন ছিল না। আমরা এই বেসিক প্রশিক্ষণ দেওয়ার জন্য গ্রামের উপযোগী করে আমরা তখন কম্পিউটারের প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করি। একদম বেসিক কম্পিউটার কি এরকম একটি বই তৈরি করি, যেখানে কম্পিউটারের পরিচয় দেওয়া থাকবে, কোনটা কীরকম ব্যক্তি কীরকম, এটা কী হয়। কারণ গ্রামের মানুষ তো কম্পিউটার ব্যবহার দূরে থাকে, কম্পিউটার জীবনে দেখেও নেই, এবং হাত দিয়ে স্পর্শ করাও তার জন্য খুব কঠিন। এবং ইতিমধ্যে আমরা নিজেরাও তখন নতুন নতুন অপারেটিং সিস্টেম, নতুন প্রযুক্তির জন্য মাউস ব্যবহার করা, আমার নিজেরই মনে আছে যে মাউস ব্যবহার করতে আমার অনেক সময় লাগছে, মাউসটা ধরে নিজের হাত ঠিক করতে। কারণ আগে আমরা কাজ করতাম হচ্ছে কন্ট্রোলে, কমান্ডে আমরা কাজ করতাম। তো ফলে গ্রামের মানুষকে হাতে কলমে শেখানো দরকার, হাতে কলমে তাদেরকে কম্পিউটারের যন্ত্রাংশের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং কম্পিউটারের কার্যপ্রণালী, কার্যবিধির সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটাকে আমরা প্রথম কাজ মনে করলাম। দ্বিতীয় আমরা যেটা মনে করলাম যে সেটা হচ্ছে যে কম্পিউটারটা ব্যাপকভাবে যদি পরিচিত না হয় তাহলে কম্পিউটার কেউ গ্রহণ করবে না। ধর আমরা দুইটি কার্যক্রম আমরা একই সাথে নিলাম। আমরা একটা কাজ হাতে নিলাম, সেটা হচ্ছে যে কম্পিউটারকে ব্যাপক পরিচিতির জন্য আমরা গ্রামে কম্পিউটার নিয়ে পরিভ্রাজনের ব্যবস্থা করি, পরিভ্রমণ। সেটা হচ্ছে যে ওই এলাকায় এক ধরনের রিক্সা ভ্যান পাওয়া যায়, যেহেতু মানুষ যাতায়াত করে বা পণ্য পরিবহন করে। আমরা কম্পিউটার ব্যবহার করার উপযোগী করে একটি ভ্যান তৈরি করলাম
এবং সেই ভ্যানের মধ্যে কম্পিউটার এবং তার অন্যান্য যন্ত্রাংশ সহ ব্যাটারি চালিত অবশ্যই আমাদের একজন চালক, তিনি নিজেও কম্পিউটার প্রশিক্ষিত, তিনি গ্রামে এই কম্পিউটার নিয়ে ঘুরতেন এবং আমরা এই কম্পিউটার বিভিন্ন জায়গায়, বাজারে, স্কুলের সামনে বা কোনো কলেজের সামনে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আমরা এই কম্পিউটারগুলোকে প্রদর্শন করতাম এবং সব ছেলেমেয়েরা মানুষ ভিড় করে ওইখানে দেখত এবং আমাদের যিনি কম্পিউটারে যিনি চালক ছিলেন তিনি এগুলো ব্যাখ্যা করতেন। এই একটা জনপ্রিয় করার একটা উদ্যোগ আমরা নিলাম এবং আরেকটা উদ্যোগ আমরা নিলাম স্কুলগুলোতে। রামপালের স্কুলগুলোতে তখন কোনো কম্পিউটার ছিল না, আমাদের জানা মতো কোনো কম্পিউটারে তখন কোনো স্কুলে তখন কম্পিউটার ছিল না। আমরা এই কম্পিউটার আমরা 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 2002 সালের অক্টোবর মাসের দিকে আমরা বাংলাদেশ সরকার, তখনকার বাংলাদেশ ওই সময়কার সরকার একটি তথ্য প্রযুক্তির নীতিমালা করলেন এবং সেই নীতিমালায় শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হলো এবং বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা সম্প্রসারণের একটা উদ্যোগ নেওয়া হলো এবং ইতিমধ্যে জাতীয়ভাবে আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। ফলে আমরা রামপালের স্কুলগুলোর সাথে যোগাযোগ করে স্কুলগুলোকে আমরা রাজি করালাম একজন শিক্ষককে কম্পিউটারের প্রশিক্ষক হিসাবে আমাদের কাছে পাঠাতে, যাতে আমরা তাকেও কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দিতে। এবং আমরা রামপালের 10টি স্কুলের 10 জন শিক্ষক, মনোনীত শিক্ষক, তারা কেউই কম্পিউটারের জন্য ডেজিগনেটেড ছিলেন না, তাদেরকে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিলাম। দিয়ে আমরা ওই স্কুলগুলোর জন্য কম্পিউটার ল্যাব করতে পারে সেই ব্যাপারে আমরা সরকারের সাথে দেন দরবার শুরু করলাম। ওই স্কুলকে নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা ফোরাম তৈরি করলাম। কম্পিউটার শিক্ষক, বিজ্ঞান শিক্ষক বা অঙ্ক শিক্ষক, এদেরকে নিয়ে আমরা ফোরাম তৈরি করলাম এবং আমরা এই ফোরামের মাধ্যমে, প্রধান শিক্ষকদের মাধ্যমে, কমিটির মাধ্যমে এবং স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সরকারের সাথে দেন দরবার করে আমরা ওই 10টা স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করতে সাহায্য করলাম এবং সেই ল্যাবগুলো হয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এবং স্কুলে কারিকুলাম তৈরি করতে সাহায্য করা। এবং আমরা 2003 সালে একটি স্কুলে পরীক্ষামূলকভাবে, রামপালের পেড়িখালী হাই স্কুল, সেই স্কুলে পরীক্ষামূলকভাবে ওই স্কুলের যিনি তখনকার প্রধান শিক্ষক ছিলেন সুলতান সাহেব, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং ওই স্কুলের যিনি বিজ্ঞান শিক্ষক ছিলেন নাজমুল, এই দুইজনের প্রত্যক্ষ সহায়তায় আমরা ক্লাস 6 থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি কারিকুলাম তৈরি করলাম, যে স্কুলে ক্লাস 6 থেকে দেওয়া হবে। কারণ তখন সরকারের যে কারিকুলাম ছিল ক্লাস 9 থেকে 9ম শ্রেণীতে ওঠার পরে, তখন এই 9ম শ্রেণীর যে কারিকুলাম, তখনকার যে কারিকুলাম ছিল সেটা ছিল অত্যন্ত জটিল এবং ছাত্রছাত্রীদের পাঠাভ্যাসের সাথে মোটেও এটা অনুকূলে ছিল না। ফলে এটা তাদের বোঝার জন্য ছিল, এটা খুব কঠিন হতো। শুরু হয়েছিল বাইনারি লজিক দিয়ে, যে জীবনেও এটা তার পক্ষে বোঝা সম্ভব ছিল না যদি না সে একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। আমরা 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদেরকে পেড়িখালী স্কুলে এই প্রক্রিয়ার সাথে পরিচিত করালাম। কম্পিউটারের বেসিক নলেজ থেকে আমরা ধীরে ধীরে তাদেরকে কম্পিউটারের অ্যাডভান্স ইউজার যাতে সে হতে পারে সেই পর্যায় পর্যন্ত তৈরি করে 9ম শ্রেণী থেকে সে কম্পিউটার ক্লাস শুরু করল। এবং দেখা গেল পরবর্তীতে যে এই শিক্ষার্থীরাই কিন্তু ভালো করলো ওই রামপালের অন্যান্য স্কুলের মধ্যে। এবং আমরা খুব আনন্দিত যে সরকার পেড়িখালী স্কুলকে একটি অত্যন্ত ভালো স্কুল কম্পিউটার শিক্ষাদানের জন্য মনে করে একটি গত 3 বছর আগে একটি অত্যন্ত উন্নত মানের কম্পিউটার ল্যাব ওই স্কুলের জন্য তৈরি করে, একটি আদর্শ কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। এইভাবে আমরা স্কুল এবং কমিউনিটি পর্যায়ে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া, কম্পিউটার সম্পর্কে জ্ঞান দেওয়া এবং কম্পিউটারকে ব্যবহার করতে শেখানো, এই কাজে আমরা আমাদের নিরলস আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সাধ্যগুলো নিয়ে। এখন বড় সমস্যা বা বড় প্রশ্ন দেখা দিল যে কম্পিউটার আমি শিখলাম, তারপরে আমার কি হবে? কারণ আমাদের দেশে সাধারণত ছেলেমেয়েরা কম্পিউটার শিখে প্রথম ধারণা হলো যে একটা চাকরি পাবে। কম্পিউটার শিখলে পরেও একটা সার্টিফিকেট পাবে এবং ওই সার্টিফিকেটটা যদি সে কোনো প্রতিষ্ঠানে নিয়ে চাকরি প্রার্থী হয় তাহলে সে চাকরি পাবে। এটা হচ্ছে আমাদের বেশিরভাগ গ্রামের ছেলে মেয়েদের একটা ধারণা। এখন এই কম্পিউটারের চাকরির সুযোগ তো খুব সীমিত, কারণ সব জায়গায় কম্পিউটারের তখন আপনারা জানেন যে কম্পিউটার অপারেটর বলে একটি পদ ছিল এবং বিভিন্ন অফিসে ডিজিটাল ডিভাইডের কথা যেটা বললাম, তখন বিষয়টা আমাদের দেশে এরকম ছিল যে বিভিন্ন অফিসে যে কম্পিউটার ব্যবহার করা হতো, এই জন্য কম্পিউটার রুম বলে একটা আলাদা রুম থাকে। তখন এখনকার মতো আমরা সবাই যেমন কম্পিউটার এবং ডিভাইস ব্যবহার করি, তখন বিষয়টি এরকম ছিল না। 5 বছর আগেও বিষয়টি কিন্তু অত্যন্ত ভিন্ন রকমের ছিল
যে কম্পিউটার রুম থাকবে এবং সেই কম্পিউটার রুমে কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট অপারেটর ছাড়া আর কারো প্রবেশাধিকার থাকবে না। এটা ছিল তখন। এবং ওই ঘরে ঢুকতে হবে স্যান্ডেল বা জুতো বাইরে রেখে আপনাকে ঢুকতে হবে, কার্পেটে মোড়ানো এবং এয়ার কন্ডিশন দিয়ে ওই কম্পিউটারকে রাখতে হবে। আমি জানি না যে এটা পেছনে কি যুক্তি তখন কাজ করতো, এটার মধ্যে কি কোনো বাণিজ্যিক নাকি কোনো নৈতিক নাকি কোনো অনৈতিক নাকি কোনো সামাজিক নাকি বোঝবার অভাব, এটা নিয়ে আমি খুব একটা চিন্তা করিনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি ছিল ডিজিটাল ডিভাইডের একটা অংশ, একটি প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশে যে এই কম্পিউটার, ইংরেজি না জানলে কম্পিউটার ব্যবহার করা যাবে না, ভালো লেখাপড়া বা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া না করলে আমি কম্পিউটার চালাতে পারবো না, এবং কম্পিউটার আমার জন্য না, কম্পিউটার যাদের জন্য তারা সমাজের একটি বিশেষ অগ্রসর শ্রেণীর মানুষ, এবং যে কম্পিউটারের অনেক দাম, এবং এই কম্পিউটার অবশ্যই একটি সুনিয়ন্ত্রিত কক্ষে এটা রাখতে হবে, এবং শুধুমাত্র কম্পিউটার চালাতে পারে এমন লোকেরাই ওই কক্ষে প্রবেশাধিকার থাকবে। আমার কাছে এটি, আমি এখনও আমার দৃঢ় বিশ্বাস যে এটি ডিজিটাল ডিভাইডের চক্রান্তেরই একটি অংশ ছিল। আমরা যখন রামপালে কম্পিউটার নিয়ে গেলাম 2002 সালে, আমরা একটি টিনের ঘর, বেড়ার ঘরের মধ্যে আমরা কম্পিউটার নিয়ে গেছি। এখনও আমরা ওই রকম ঘরের মধ্যেই আমরা কম্পিউটার ব্যবহার করি। আমরা কখনোই গত 10 বছর আমরা কখনো দেখিনি যে এই পরিবেশ প্রতিকূল পরিবেশের কারণে বা আবহাওয়ার কারণে আমাদের কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এরকম কোনো একটা ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। ইংরেজি জানে না বলে ওরা কম্পিউটার ব্যবহার করতে পারে, এটা আমরা ভুল প্রমাণ করেছি। এবং অনেকেই আমাদেরকে বাংলায় অপারেটিং সিস্টেম করে বাংলায় আমাদেরকে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা দেখেছি যে খুব এটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ইংরেজি জানে না বলে সে কম্পিউটার ব্যবহার করতে পারবে না, এই কথাটি আমরা ভুল প্রমাণ করতে পেরেছি। এখন কর্মসংস্থানের বেলায় আমরা আটকে গেলাম যে তাহলে কর্মসংস্থানের জন্য আমরা কি করতে পারি। আমরা 2004 এবং 2005 সালে যে উদ্যোগটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষিত কর্মীদের আমরা কাজ দেব, এবং সেই কাজের জন্য আমরা চিন্তা করলাম যে আমরা গ্রামের ডাটাবেস করব। প্রত্যেকের একটা গ্রাম আছে এবং সে তার গ্রামে যে তার নিজের গ্রামের সব ডাটা কালেকশন করবে। এই জন্য আমরা নির্ধারিত ফরম্যাট তৈরি করে দিলাম, এবং আমরা শ্রীফলতলা গ্রামের আশেপাশের 10টি গ্রামের একটি, আমরা অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডাটাবেস তৈরি করলাম, এবং এর মধ্যে ওই গ্রামগুলোর সকল প্রকার পরিসংখ্যানগত তথ্য, যেমন ডেমোগ্রাফিক বা জনমিতিক তথ্য, স্বাস্থ্যগত তথ্য এবং অন্যান্য আর্থসামাজিক তথ্য, বিষয়ের উপর তথ্য, আয়ের তথ্য, গ্রামের জমি জমার বিবরণ, লেখাপড়ার বিবরণ, এই সমস্ত কিছু, এবং বৃদ্ধ মানুষের বিবরণ, এবং আমরা সরকারের যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দেওয়ার যে কার্যক্রম, তার জন্য আমরা সম্পূরক তথ্য উপাত্ত দিয়ে সরকারকে আমরা সহযোগিতা করতে পেরেছি। এইভাবে আমরা ভাবলাম যে এই ধরনের ডাটাবেস করে এরা কাজ করতে পারে কিনা। অবশ্যই আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র যাতে হয়, এবং আমাদের এই প্রশিক্ষণ পাওয়ার পরে সেজন্য একটি সামাজিক এবং প্রশাসনিক স্বীকৃতি পায়, তার জন্য আমরা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করি, এবং আমরা সৌভাগ্যবশত বাংলাদেশ সরকারের তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় আমাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে। আমাদের এই কার্যক্রম তারা পর্যবেক্ষণ করে, তারা প্রতিনিধি পাঠিয়ে আমাদের কার্যক্রম বিশ্লেষণ করে, এবং আমাদের কারিকুলামগুলো তারা রিভিউ করার পরে মন্ত্রণালয় আমাদেরকে একটি বিশেষ অনুদান দেয়, যেই অনুদানের ফলে আমরা আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রকে সম্প্রসারণ করতে পেরেছি, বাগেরহাট শহরে সম্প্রসারণ করেছি, রামপালের অন্যান্য গ্রামাঞ্চল এবং স্কুলগুলোতে সম্প্রসারণ করেছি। আমরা বাগেরহাটে আমরা একটি ইন্টারনেট ক্লাব প্রতিষ্ঠা করি, এবং যেখানে বাগেরহাটের তরুণ ছেলে মেয়েদেরকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে উদ্বুদ্ধ করি। ইন্টারনেট ব্যবহারের রীতি যেগুলো সেগুলো আমরা তৈরি করি, কীভাবে ইন্টারনেট ব্যবহার করবে, কেন করবে, কী প্রয়োজনে করবে, তার জন্য আমরা গাইডলাইন তৈরি করি। ফলে দেখা গেল যে 2006 সালে এসে আমাদের প্রশিক্ষণ কর্মসূচির একটি মাত্রা পেল, যেহেতু সরকার আমাদেরকে সহযোগিতা করছে, এবং আমরা যে কারিকুলাম তৈরি করলাম সেই কারিকুলামটি স্বীকৃত হলো, এবং আমরা 3টি ধাপে প্রশিক্ষণ দিতে শুরু করলাম। একদম বেসিক কম্পিউটার এবং কম্পিউটারের কার্যক্রম, যন্ত্রাংশের সাথে পরিচয়। আমরা আরেকটি কার্যক্রম, এর পরের ধাপে যারা কম্পিউটার শিখবে তাদের জন্য আমরা কম্পিউটারের বেসিক প্রোগ্রামগুলো, অফিস এবং অপারেটিং সিস্টেম। আমরা চাইলাম যে দ্বিতীয় পর্যায়ে যারা কম্পিউটার শিখবে এরা হবে অবশ্যই কনফিডেন্ট ইউজার, ওরা খুব
ভালো দায়িত্বশীলতার সাথে কম্পিউটার ব্যবহার করি। এবং তৃতীয় পর্যায়ে আমরা অ্যাডভান্স ইউজার সৃষ্টির চেষ্টা করলাম, এবং অ্যাডভান্স ইউজাররাই মূলত আমাদের ডাটাবেজের কাজ করত, আমাদের গ্রামাঞ্চলে তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং সংরক্ষণ করার কাজ। এবং যেহেতু আমাদের কার্যক্রমটি একটি স্বীকৃত কার্যক্রম হিসেবে বিভিন্ন জায়গায় পরিচিতি পেল, তখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে কাজ দিতে ওরা আগ্রহী হলো। এবং আমরা খুবই আনন্দিত এবং গর্ববোধ করি যে মোংলা পোর্টের সরকারি দপ্তর থেকে শুরু করে খুলনার অন্যান্য সরকারি বেসরকারি পর্যায়ে বেসরকারি সংস্থায়, এবং বিশেষ করে ধীরে ধীরে 2005-এর পরে আপনারা অনেকেই জানেন যে গ্রামীণফোন বাদেও অন্যান্য অপারেটরগুলি তখন কাজ শুরু করলো। এদের যে কাস্টমার কেয়ার এবং কম্পিউটারের যে বাজার তৈরি হলো খুলনা এবং বাগেরহাট এলাকায়, আমাদের ছেলে মেয়েদের ওখানে অগ্রাধিকার তৈরি হলো। এবং একটি ব্যাপক, আমরা বলি যেটাকে, যে কম্পিউটার জানা প্রশিক্ষিত ছেলে মেয়েদের কাছে এই আইটি মার্কেট এবং এই মোবাইল মার্কেট এবং এই তথ্য প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট অন্যান্য জায়গাগুলোতে এরা কাজের সুযোগ পেল। অনেকেই যারা অ্যাডভান্স ইউজার ছিল তাদের মধ্যে অনেকেই আছে যারা খুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানে নেটওয়ার্কিংয়ের কাজ করেছে, যারা ইন্টারনেট সম্প্রসারণের কাজ করেছে, এখনও করে। এবং খুলনার হোটেলগুলোতে ইন্টারনেট ব্যবহার করা, ওয়াইফাই ব্যবহার করা, ওয়্যারলেস ব্যবহার করা, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা, বেসরকারি সংস্থাগুলোকে উদ্বুদ্ধ করা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করে এই কাজগুলোতে আমাদের গ্রামের প্রশিক্ষিত ছেলেমেয়েদের একটি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা আছে। 2004 সালে এই তরুণ ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা একটি উদ্যোগ নিলাম যে আমরা ওরা যা শিখেছে তার উপর আমরা একটি মেলা করি। এবং আমরা শ্রীফলতলা গ্রামের যে উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মাঠে আমরা একটি মেলার আয়োজন করলাম 2004 সালের ডিসেম্বর মাসে। এখানে সবাই আমাদের হলো যে সবাই তাদের জ্ঞান, ওরা যাদের শিখেছে সেই জ্ঞানের প্রদর্শন করবে। আমরা একটা নাম দিলাম জ্ঞান মেলা। এবং আমরা 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত মোট 7টি মেলা আমরা করতে সমর্থ হয়েছি। এবং এই মেলার মাধ্যমে গ্রামের তরুণ সমাজকে কম্পিউটার উদ্বুদ্ধ করা, গ্রামের সাধারণ মানুষকে কম্পিউটার উদ্বুদ্ধ করা, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার ব্যবহারে উৎসাহিত করা এবং সম্প্রসারণের সহযোগিতা করা, এই সহযোগিতায় এই জ্ঞান মেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2007 সালে আমাদের সাথে প্রথম যোগাযোগ করে মাইক্রোসফটের একটি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম আছে, বিশেষ করে অনগ্রসর সমাজের জন্য, যাকে আনলিমিটেড পটেনশিয়াল বা সীমাহীন সম্ভাবনা বলে এটি পরিচিত। মাইক্রোসফট আমাদের সাথে যোগাযোগ করে এবং ওরা আমাদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আমাদের প্রশিক্ষণের কারিকুলাম পর্যালোচনা করে ওরা আমাদেরকে প্রস্তাব দেয় যে আমাদের এরকম আরও 10টি নতুন কেন্দ্র পরিচালনা করতে ওরা সহযোগিতা করতে আগ্রহী। আমরা মাইক্রোসফটের সহযোগিতায় আরও নতুন 10টি কেন্দ্র করলাম। এবং এই কেন্দ্র তৈরি করার সময় আমরা অবশ্যই আমাদের একটি অত্যন্ত যুক্তিসঙ্গত চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়লাম যে যেহেতু আমরা খুলনা এবং বাগেরহাট এলাকায় কাজ করি, তাহলে এবং আমরা সেখানে অত্যন্ত ইতিবাচক এবং তুলনামূলকভাবে সফল হয়েছি, তাহলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তো আমাদের কাজ নেই, তাহলে অন্যান্য অঞ্চলের প্রতিক্রিয়া কেমন হবে বা ফলাফল কেমন হবে। এই চ্যালেঞ্জ বিবেচনায় রেখে মাইক্রোসফটের এই সহযোগিতার পরে আমরা বাগেরহাটের বাইরেও আমরা এই কেন্দ্র পরিচালনার কাজ করি। আমরা কুমিল্লায়, মুন্সিগঞ্জে, টাঙ্গাইলে এবং চট্টগ্রামে আমরা আমাদের কেন্দ্র পরিচালনা করছি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই কেন্দ্রগুলি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমরা এখন স্থানীয় যে উদ্যোক্তা এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিচালনা করত, তাদের কাছে আমরা এই কেন্দ্রগুলোকে একটি নির্ধারিত সময় করে স্থানান্তর করে দিয়েছি এবং এখন ওদের নিজস্ব ব্যবস্থাপনায় চলে আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি। এই মোটামুটি আমাদের তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ।